জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে লক্ষ্য করে কথিত বিদেশি গোয়েন্দা অভিযানের ইঙ্গিত থাকছে প্রতিবেদনে। 6 মে দিল্লি থেকে সরাসরি ভাষণ, শেখ হাসিনার বিশেষ বার্তা থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের কারণ কি, উপেক্ষা নাকি ষড়যন্ত্র, থাকছে প্রতিবেদনে। গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির নতুন বাংলাদেশ, থাকছে প্রতিবেদনে। বড় অভিযোগ, হাসিনার নির্দেশে দেশজুড়ে অস্থিরতা, থাকছে প্রতিবেদনে। হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 40 জনের বিরুদ্ধে অভিযোগপত্র, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে লক্ষ্য করে কথিত বিদেশি গোয়েন্দা অভিযানের ইঙ্গিত। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযানের ইঙ্গিত দিয়ে গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্কের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT ভারতে সক্রিয় রয়েছে এবং এই কথিত অভিযানটি পরিচালনা করছে। সূত্রমতে এই কার্যক্রম বাস্তবায়নের জন্য তুর্কি সংস্থার নির্দেশনায় ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক কাজ করছেন বলে সন্দেহ করা হচ্ছে। উক্ত ব্যক্তি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি তার কর্মজীবনের শুরুতে বাংলাদেশ নৌবাহিনী থেকে অব্যাহতি পেয়েছিলেন এবং তার কোনো বৈধ দাপ্তরিক পরিচয়পত্র নেই। তদন্তকারী সূত্রগুলো দাবি করে তার স্ত্রীর মাধ্যমে তুরস্কের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ স্থাপিত হয়, যিনি গত বছর একাধিকবার তুরস্ক সফর করেছেন। অভিযোগ রয়েছে যে এসব সফরের সময় MIT সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সঙ্গে যোগাযোগ করে এবং সংবেদনশীল তথ্য আদান-প্রদানের দায়িত্ব প্রদান করে। পরবর্তীতে তিনি শেখ হাসিনাকে কেন্দ্র করে ব্যক্তিগত যোগাযোগ, পরিচিতি এবং ভারতে অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও প্রেরণে যুক্ত হন বলে জানা গেছে। এই অভিযোগগুলো একটি বৃহত্তর এবং সাধারণ নজরদারির বাইরে পরিচালিত গোয়েন্দা কার্যক্রমের ইঙ্গিত দেয়। সূত্রমতে তার মিশনের একটি উদ্দেশ্য ছিল এমন পরিস্থিতি তৈরি করা যা শেখ হাসিনার নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। একই সঙ্গে সম্ভাব্য কোনো ব্যর্থতার জন্য ভারতের ওপর দোষ চাপানোর কৌশলও এতে অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি এই তথ্য সত্য হয় তবে এটি আঞ্চলিক রাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত করা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে অবিশ্বাস সৃষ্টি করার একটি উস্কানোমূলক প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। অতিরিক্তভাবে কিছু সূত্রে ড. মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য সম্পৃক্ততার দাবি করা হয়েছে, যদিও এর পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ নেই। একই সঙ্গে একটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ সংক্রান্ত আলোচনায় তাকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহারের অভিযোগও উঠেছে। তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিরা শেখ হাসিনার জনসমর্থন ক্ষুণ্ণ করা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে বিভাজন সৃষ্টির লক্ষ্যে সমন্বিত প্রচারণায় যুক্ত ছিলেন। এছাড়া জিমের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ রয়েছে। অভিযোগ করা হয়েছে তিনি এক মহিলাকে মিথ্যাভাবে সাইমা ওয়াজেদ হিসেবে পরিচয় দিয়েছিলেন, যা শেখ হাসিনার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে বলে মনে করা হয়। প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মীরাও এই প্রচারণার লক্ষ্যবস্তু হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নরওয়ে, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত ব্যক্তিরাও এ ধরনের কার্যক্রমের শিকার হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ভারতে অবস্থানরত কিছু নেতাকর্মী তার কাছ থেকে চাপ, হুমকি এবং ব্ল্যাকমেলের সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে পাসপোর্ট সহ ব্যক্তিগত নথি জব্দ করার ঘটনাও উল্লেখ করা হয়েছে। সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের অংশ হিসেবে জানা গেছে তিনি উইস.গভ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করার চেষ্টা করেন। সাইবার বিশেষজ্ঞদের মতে এটি একটি সম্ভাব্য ফিশিং ওয়েবসাইট হতে পারে, যার মাধ্যমে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। এই কথিত কার্যক্রমের অংশ হিসেবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগও রয়েছে। কয়েক মাস আগে একটি ছবি প্রচার করে বিভ্রান্তি তৈরির ঘটনাও উল্লেখ করা হয়েছে। 6 মে দিল্লি থেকে সরাসরি ভাষণ, শেখ হাসিনার বিশেষ বার্তা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে একটি সম্ভাব্য ঘোষণার খবর।
জানা যাচ্ছে ৬ মে নয়াদিল্লি থেকে সরাসরি ভাষণ দিতে পারেন শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সমর্থক ও রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দলীয় সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এই ভাষণে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কৌশল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ের নানা গুঞ্জন, নেতৃত্ব, সংগঠন এবং আন্তর্জাতিক ইস্যু এসব বিষয়ে তিনি স্পষ্ট অবস্থান তুলে ধরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদেশের মাটি থেকে এমন ভাষণ প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি একদিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারে, অন্যদিকে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও এই ভাষণের পর স্পষ্ট হয়ে উঠতে পারে। তবে এখনও পর্যন্ত এই ভাষণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সময়, প্ল্যাটফর্ম বা ভাষণের নির্দিষ্ট বিষয়বস্তু নিয়েও স্পষ্ট তথ্য নেই। ফলে পুরো বিষয়টি নিয়ে জল্পনা কল্পনাই বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে বিরোধী শিবিরের নেতারা বলছেন এ ধরনের ঘোষণাকে ঘিরে অতিরিক্ত প্রচারণা চালানো হচ্ছে। তাদের মতে বাস্তব পরিস্থিতির সঙ্গে এসব বার্তার মিল খতিয়ে দেখা জরুরি। ৬ মে নয়াদিল্লি থেকে শেখ হাসিনার সম্ভাব্য ভাষণ ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় এই ভাষণ সত্যিই হয় কিনা, আর হলে তা রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলে। আওয়ামী লীগ সরকারের পতনের কারণ কি? উপেক্ষা নাকি ষড়যন্ত্র? ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ একাধিক কারণ রয়েছে, একথা এখন আর কারও অজানা নয়। তবে যেই বিষয়টি প্রায়ই আলোচনার বাইরে থেকে যায় তা হল দলটির সবচেয়ে নিবেদিত প্রাণ, ত্যাগী কর্মী এবং ডাইহার্ড সমর্থকদের মতামতকে সরকার কখনোই গুরুত্ব দেয়নি কিংবা দেওয়ার সুযোগও রাখা হয়নি। ফলে যখন দলটির অবস্থান দুর্বল হতে শুরু করে তখন এদের অনেকে চুপ হয়ে যায় কিংবা নিজেরাই দূরত্ব তৈরি করে ফেলে। যদিও অনেকে মুখে তা স্বীকার করে না, বাস্তবে কিন্তু দৃশ্যপট ঠিক এমনই ছিল। একই পথ যদি বিএনপিও অনুসরণ করে তাহলে ভবিষ্যতে তারাও একই পরিণতির মুখোমুখি হতে পারে। আমাদের দেশের রাজনীতিতে দুটি প্রধান দলেরই নিবেদিত কর্মীরা দল থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করে না। ত্যাগ তিতিক্ষা সত্ত্বেও অনেক সময় তাদের মতামত উপেক্ষিতই থেকে যায়। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আরও একটি মিল লক্ষণীয়। দুদলই নিজেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের গল্পে আশ্রয় খোঁজে। তারা মনে করে প্রতিটি রাজনৈতিক বিপর্যয়ের পেছনে কোনো না কোনো ষড়যন্ত্রের হাত রয়েছে। অথচ বাস্তবতা হল কেবল ষড়যন্ত্র দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায় না। নিজেদের ভুল ও ব্যর্থতাকে স্বীকার করতে না পারাই অনেক সময় বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। এবং যেমনটা সাধারণত হয়, কোনো দলই নিজেদের পতন সহজে মানতে চায় না। গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির নতুন বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবছর যে সূচক প্রকাশ করেছে তাতে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৫২তম, গত বছরের চেয়ে ৩ ধাপ পেছানো। এবার বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতিকে খুবই গুরুতর বলে চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যাটা নিয়ে একটু বসে ভাবুন, ১৫২। এর মানে পৃথিবীর মাত্র ২৮টি দেশে সাংবাদিকতার পরিস্থিতি বাংলাদেশের চেয়েও খারাপ। আর এই সরকার এবং এই সরকারের বশবন্ধ গণমাধ্যমের একটা অংশ এটাকে সাফল্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই হল বিএনপির নতুন বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটা নিয়ে কথা না বললেই নয়। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে সাধারণ মানুষের ব্যাপক বয়কটের মধ্যে নিজেদের মধ্যে একটা পাতানো খেলা খেলে যারা ক্ষমতায় বসেছে তারাই এখন দেশের গণমাধ্যমের অভিভাবক সেজে বসে আছে। একটা দল যার জন্ম সেনানিবাসে, যার প্রতিষ্ঠাতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ক্ষমতা দখল করেছিলেন, সেই দল এখন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বলছে। এই স্ববিরোধিতাটা দেখতে পাওয়ার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নেই। আরএসএফ বলছে রাজনৈতিক প্রেক্ষাপট সূচকে বাংলাদেশের স্কোর ব্যাপকভাবে কমে গেছে, অর্থাৎ সাংবাদিকতার স্বায়ত্তশাসনের রাজনৈতিক সমর্থন নেই, রাষ্ট্রীয় চাপ আছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এটা নতুন কিছু না। বিএনপির ইতিহাসে গণমাধ্যমের সাথে সম্পর্কটা কখনোই স্বস্তির ছিল না। যারা প্রশ্ন করে, যারা জবাবদিহি চায়, তাদের জন্য পরিবেশ কখনোই অনুকূল রাখা হয়নি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আর গণমাধ্যমের নিজের দিকটার কথা বললে সেটা আরও বিরক্তিকর। বিএনপির শাসনামলে যে পরিমাণ গুজব, মিথ্যা তথ্য আর পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশিত হচ্ছে, তাতে ১৫২তম স্থানটা আসলে অবাক করার মতো কিছু না। একটা বড় অংশের গণমাধ্যম এখন সংবাদ পরিবেশন করছে না, করছে দলীয় প্রচারণা। সত্য আর মিথ্যার ফারাক যেখানে ঘুচে গেছে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতার সূচক কমবে না তো বাড়বে নাকি? নেপাল আমাদের চেয়ে ৬৫ ধাপ এগিয়ে, ভুটান ২ ধাপ, শ্রীলঙ্কা ১৮ ধাপ। যে দেশগুলোকে আমরা একসময় অবজ্ঞার চোখে দেখতাম, তারা এখন গণমাধ্যমের স্বাধীনতায় আমাদের অনেক পেছনে ফেলে চলে গেছে। আর আমরা পড়ে আছি পাকিস্তানের ঠিক ৫ ধাপ উপরে। পাকিস্তান, যে দেশের রাজনৈতিক কাঠামো, সামরিক হস্তক্ষেপ আর গণমাধ্যমের দুরবস্থা নিয়ে দশকের পর দশক ধরে উদ্বেগ প্রকাশিত হয়েছে, সেই পাকিস্তানের মাত্র ৫ ধাপ উপরে থাকাটাকে যারা এগিয়ে থাকা বলে মনে করছে, তাদের বিচার বুদ্ধি নিয়ে সত্যিই প্রশ্ন জাগে। আরএসএফ জানাচ্ছে ২৫ বছরের মধ্যে এবারই প্রথম বৈশ্বিক গড় স্কোর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। পৃথিবীর অর্ধেকের বেশি দেশ এখন কঠিন বা খুবই গুরুতর শ্রেণীতে। ২০০২ সালে যেসব দেশে গণমাধ্যমের পরিস্থিতি ভালো ছিল, সেই দেশগুলোয় বিশ্বের ২০% মানুষ থাকত। এখন সেটা নেমে এসেছে মাত্র ১%। বৈশ্বিক এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে মানে দেশের ভেতরের সমস্যাটা আলাদা, এবং সেটা নিজেদের তৈরি। যে সরকার গণমাধ্যমকে নিজের মুখপাত্র বানাতে চায়, যে সরকার সাংবাদিকের কলম বা ক্যামেরার দিকে সন্দেহের চোখে তাকায়, সেই সরকারের অধীনে গণমাধ্যম স্বাধীনতার সূচক উপরে যাওয়ার কথা না, যাচ্ছেও না। আর ১৫২তম স্থানকে অর্জন বলে চালিয়ে দেওয়ার এই চেষ্টাটা ঠিক ততটাই হাস্যকর যতটা হাস্যকর পাতানো নির্বাচনকে গণতন্ত্র বলে দাবি করা। বড় অভিযোগ, হাসিনার নির্দেশে দেশজুড়ে অস্থিরতা। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এক গুরুতর অভিযোগ। দেশজুড়ে সাম্প্রতিক অস্থিরতার পেছনে নাকি নির্দেশ রয়েছে শেখ হাসিনার। অভিযোগটি সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো নিরপেক্ষ ও যাচাইযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। বিভিন্ন রাজনৈতিক মহল ও বিরোধী শিবিরের নেতারা দাবি করছেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা, বিক্ষোভ এবং সংঘর্ষের পেছনে সংগঠিত পরিকল্পনা রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী এসব কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও এই দাবির পক্ষে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারেননি সংশ্লিষ্টরা। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতারা অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, দলটি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বিশ্বাস করে এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার পক্ষেই কাজ করে আসছে। তারা আরও বলেন, রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্যে এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি। বরং তারা বলছে, বিচ্ছিন্ন কিছু ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে কোনো অস্থিরতার ঘটনায় রাজনৈতিক দায় চাপানোর প্রবণতা নতুন নয়। বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান জোরালো করতে এমন অভিযোগ সামনে আনে, যা অনেক সময় বাস্তবতার চেয়ে রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে যে উত্তেজনা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন জীবনযাত্রায় এর প্রভাব পড়ছে বলে অভিযোগ উঠেছে। ফলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। এদিকে বিরোধী দলগুলো বলছে, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত জরুরি। তাদের মতে, প্রকৃত সত্য উদ্ঘাটন না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশ্লেষকদের আরেকটি অংশ মনে করছেন, রাজনৈতিক উত্তেজনার এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা রাখছে। অনেক সময় যাচাই না করা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। ফলে বাস্তব পরিস্থিতির সঙ্গে গুজব মিশে গিয়ে একটি জটিল পরিবেশ তৈরি হয়। আন্তর্জাতিক মহলও বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে তাদের আগ্রহ রয়েছে। তবে তারা সাধারণত সরাসরি কোনো পক্ষের বিরুদ্ধে অভিযোগ না এনে সংযম ও সংলাপের ওপর গুরুত্ব দেয়। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল দাবি করছে, দলটির জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিকে দুর্বল দেখাতেই এ ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে।
তারা বলছে জনগণের সমর্থনেই দলটি এগিয়ে যাচ্ছে এবং কোনো ধরনের অস্থিরতা তৈরি করা তাদের উদ্দেশ্য নয়। পর্যবেক্ষকদের মতে এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমাণ ছাড়া অভিযোগ ছড়ালে তা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং সামাজিক সম্প্রীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে অস্থিরতা, এমন অভিযোগ এখনও যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়নি। তবে বিষয়টি যে রাজনৈতিক অঙ্গনে বড় বিতর্ক তৈরি করেছে তা স্পষ্ট। আগামী দিনে তদন্ত, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং বাস্তব পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করবে এই ইস্যুর ভবিষ্যৎ। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংযম, সংলাপ এবং আইন শৃঙ্খলা বজায় রাখা। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের পরিবর্তে সমাধানের পথ খোঁজার দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৯ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে আশিককে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। তবে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই ফেরদৌস জামান ২০ এপ্রিল আদালতে এ অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি। ১২৭ জন ঘটনার সময় মোহাম্মদপুর এলাকায় ছিল না। তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সাংসদ সদস্য সাদিক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজীব, ছাত্রলীগ নেতা নাইমুল হাসান রাসেল প্রমুখ। অব্যাহতি পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন কামরুল হোসেন, ওয়াহিদ হাসান, আক্কাস সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী প্রকাশ, তাজু, মোহাম্মদ নিজামুদ্দিন, আব্বাস উদ্দিন, তোফাইল আহমেদ, নিখিল চন্দ্রশীল, তোতা মোল্লা। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস জামান বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল ও জাহাঙ্গীর কবির নানকদের ষড়যন্ত্র ও পূর্ব নির্দেশনা মোতাবেক অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা বাংলাদেশে ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল। মামলার বিবরণ খেতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ৯টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূরভিলা এলাকায় আন্দোলনকারীরা আন্দোলন করছিল। বিকেল ৩:৩০ দিকে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত আহত হন আশিক। তিনি রাস্তায় পড়ে যান। মৃত ভেবে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন আশিক।